পারস্য উপসাগরে ইরানের একটা নৌমহড়া চলছে। এখন বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা একটা সাধারণ সামরিক অনুশীলন। কিন্তু আমাদের হাতে থাকা সূত্রগুলো বলছে এর প্রত্যেকটা পদক্ষেপের পেছনে গভীর কোনো অর্থ আছে। চলুন তো দেখি কি সেই অর্থ। ঠিক তাই। এটা আসলে একটা বহুমাত্রিক বার্তা পাঠানোর চেষ্টা, বিশেষ করে আমেরিকার জন্য। আমেরিকার জন্য? হ্যাঁ, ইরান শুধু তার শক্তি দেখাচ্ছে না, বরং বোঝানোর চেষ্টা করছে যে কেন তাদের হালকাভাবে নেওয়াটা একটা অনেক বড় ভুল হবে। তাহলে সবচেয়ে সরাসরি যে বার্তাটা ইরান দিতে চাইছে সেটা কি? আমার তো শুনে মনে হচ্ছে যেন তারা কাউকে বেশ চোখ রাঙাচ্ছে। একদম। বার্তাটা খুব পরিষ্কার। এই এলাকায় যে কোনো ভুল পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। কিন্তু শুধু মুখের কথায় তো আজকাল কাজ হয় না। না, হয় না। আর তাই এই হুমকিটাকে বিশ্বাসযোগ্য করতে ইরান তাদের নতুন প্রযুক্তি সামনে এনেছে। কি রকম প্রযুক্তি? এখানে আমাদের সূত্রগুলো বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কথা। হ্যাঁ, যেমন ধরুন নবাব সিস্টেমটার কথা। এটাকে ভাবা যেতে পারে একটা হাইটেক গোলকিপারের মতো। আচ্ছা। এর কাজ হল অবিশ্বাস্য দ্রুতগতিতে ধেয়ে আসা মিসাইল বা ড্রোনকে ঠেকিয়ে দেওয়া। এমনকি শত্রুরা জ্যামিং করে একে বিভ্রান্ত করার চেষ্টা করলেও এর মাধ্যমে ইরান বলছে আমাদের হুমকিটা ফাঁকা বলি নয়, আমাদের হাতে একে সত্যি করার মতো প্রযুক্তি আছে। কিন্তু একটা প্রশ্ন আসছে, এই প্রযুক্তিগুলো কি আসলেই পরীক্ষিত, নাকি এগুলো মূলত প্রচারণার জন্য দেখানো হচ্ছে? খুব ভালো প্রশ্ন। আমেরিকার কাছে ওই অঞ্চলে যা আছে তার সাথে এর কি কোনো তুলনা চলে? দেখুন, এগুলো কতটা ব্যাটল টেস্টেড তা নিয়ে একটা বিতর্ক আছে, তবে মূল উদ্দেশ্যটা কিন্তু তুলনা করা নয়। তাহলে কি উদ্দেশ্যটা হলো এটা দেখানো যে কোনো সংঘাত হলে আমেরিকার জন্য সেটা অনেক বেশি ব্যয়বহুল এবং জটিল হবে। ওরা জানে প্রচলিত যুদ্ধে তারা হয়তো পারবে না, তাই তাদের কৌশল হলো যুদ্ধটাকে আমেরিকার জন্য অসহনীয় করে তোলা। আচ্ছা, শুরুতেই আপনি ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কথা বলছিলেন। যারা ঠিক পরিচিত নন তাদের জন্য একটু বলবেন কি এটা ইরানের সাধারণ সেনাবাহিনী থেকে ঠিক কতটা আলাদা? আইআরজিসি হল বলতে পারেন ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক এবং রাজনৈতিক শক্তি। এদের মূল কাজ দেশের ইসলামিক শাসন ব্যবস্থাকে রক্ষা করা, যা এদেরকে সাধারণ সেনাবাহিনীর চেয়ে অনেক বেশি ক্ষমতাশালী আর আগ্রাসী করে তুলেছে। পারস্য উপসাগরের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিটা মূলত তারাই নিয়ন্ত্রণ করে। তার মানে দাঁড়াচ্ছে এই উত্তেজনা নতুন কিছু নয়, ১৯৮০-র দশক থেকেই তো এমনটা চলে আসছে। একদম। তাহলে এই নতুন প্রযুক্তি সেই পুরনো সমীকরণকে কিভাবে বদলে দিচ্ছে? চমৎকার পয়েন্ট। কৌশলটা কিন্তু সেই প্রায় ৪০ বছরের পুরনো অপ্রতিসম প্রতিরোধ বা এসিমেট্রিক ডিটারেন্স। ঠিক। কিন্তু এখন তারা সেই পুরনো কৌশলের উপর একটা ২১ শতাব্দীর প্রলেপ দিচ্ছে। তারা বলছে আগে যা পারতাম এখন এই অত্যাধুনিক প্রযুক্তির কারণে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করতে পারব। আর একটা বেশ মজার ব্যাপার হল মহড়াটার নাম শহীদ মোহাম্মদ নাজরি। এ নামের পেছনেও তো কোনো গল্প আছে নিশ্চয়ই। অবশ্যই। এটা একটা মনস্তাত্ত্বিক চাল। মনস্তাত্ত্বিক? হ্যাঁ। শহীদ নাজরি ছিলেন সেই আইআরজিসি কমান্ডার যিনি ২০১৬ সালে ইরানের জলসীমায় ঢুকে পড়া ১০ জন মার্কিন সেনাকে আটক করার ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন। ও আচ্ছা, সেই ঘটনাটা। ঠিক। এই নামটা ব্যবহার করে ইরান আসলে পুরনো ক্ষতে খোঁচা দিচ্ছে। যুক্তরাষ্ট্রকে মনে করিয়ে দিচ্ছে যে অতীতে তারা এখানে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে তা হল এটা শুধু সামরিক মহড়া নয়, বরং ইরানের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার একটা দৃঢ় অঙ্গীকার, তাই না? একদম। এর পেছনে নিজেদের টিকিয়ে রাখার একটা গভীর তাগিদ কাজ করছে। ইরানের নেতারা মনে করেন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল তাদের শাসন ব্যবস্থাটাকেই ধ্বংস করতে চায়, তাই তাদের কাছে এটা অস্তিত্ব রক্ষার লড়াই। তার মানে এই মহড়ার মাধ্যমে তারা শত্রুদের যেমন হুঁশিয়ারি দিচ্ছে, তেমনি আবার প্রতিবেশীদের আশ্বস্ত করতে চাইছে যে তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ। যদিও এই দুটো বার্তা একসাথে দেওয়া বেশ কঠিন একটা কাজ। তাহলে মোদ্দা কথা হল এই নৌমহড়া যুক্তরাষ্ট্রের প্রতি একটি সুচিন্তিত বার্তা, যা সামরিক শক্তি, প্রযুক্তিগত সক্ষমতা আর মনস্তাত্ত্বিক চাপ সবকিছুর এক মিশ্রণ। আর সবশেষে একটা প্রশ্ন কিন্তু ভাবার জন্য থেকে যায়। কি সেটা? এই ধরনের সামরিক মহড়া যখন একটা এমন উত্তপ্ত অঞ্চলে আয়োজন করা হয়, তখন কি তা সত্যি সংঘাত প্রতিরোধ করে,
নাকি একটা ছোট্ট ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের যুদ্ধ লেগে যাওয়ার ঝুঁকি আরও বাড়িয়ে তোলে? ভূ রাজনীতিতে এই প্রশ্নটার কোনো সহজ উত্তর নেই।